বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট, এবং সাবজেক্টটা দেওয়া হয়েছে খুব সম্ভব সেন্ট্রাল বাজেট 26-27। উদ্দেশ্যটা কি? আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947, 2047 আমাদের দেশ নাম্বার 1-এ পৌঁছতে হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা লাইন। তার মানে 22 বছর বাকি আছে। তাহলে 22 বছর বাকি থাকলে করতে গেলে দেশটা স্ট্রং লাগে। আমার মতো বুড়ো মানুষ হবে না, 22টা বিল্ডিং এর বেসটা লাগবে। তো standing in this historic August House today, I have not come merely to deliver speech. I have come to ignite a fire of thought, a fire of courage, a fire of responsibility, because history bears witness whenever the youth awaken an era reforms. ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হোক, সমাজ সংস্কারের অধ্যায় হোক, প্রতিটি মহান অধ্যায়ের পিছনে ছিল তরুণদের অদম্য স্পৃহা। তারা বয়সে ছিল তরুণ, কিন্তু চিন্তা ছিল প্রাজ্ঞ। তারা শক্তিতে বলিয়ান ছিল, কিন্তু লক্ষ্য ছিল মানব মুক্তি। আজও সময় এসেছে নতুন এক জাগরণের। আমাদের সামনে শত্রু বিদেশি শক্তি ছাড়াও আমাদের শত্রু রয়েছে দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষা, বৈষম্য, মূল্যবোধহীনতা। এই সংগ্রামের তলোয়ার নয়, প্রয়োজন চিন্তার ধার। এই লড়াইয়ের রক্ত নয়, প্রয়োজন যুক্তির শক্তি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষা, বৈষম্য আর ভারতবর্ষ থেকে অনেকাংশেই কমে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা আছেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু গণতন্ত্র কেবল ভোট দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র হল বিবেকের চর্চা, ভিন্ন মতকে সম্মান করার সাহস। না ভিন্ন মত, কম দেশে ভিন্ন মত, এই ভিন্ন মতকে সম্মান দেওয়ার সাহস। সত্যের পক্ষে জানানোর শক্তি। সংসদের বিধানসভা কেবল আইন প্রণয়নের জায়গা নয়। আমরা আইন প্রণয়ন করতে পারি, যত আইন আছে সেগুলি এইখান থেকে তৈরি হয়। এগুলি জাতি বিবেকের মঞ্চ। এখানে মতবিরোধ থাকবে, তর্ক হবে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবে রাষ্ট্রহিত, নেশন ফার্স্ট। আমাদের আরো মনে রাখতে হবে, আমাদের দেশ কিন্তু স্বামী বিবেকানন্দের দেশ, চাণক্যের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। আমরা শান্তি নীতিতে বিশ্বাসী, কিন্তু আমাদের দিকে আঙুল তুললে সেটার জবাব আমরা দিতে জানি। কারণ এই দেশের বর্তমান নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Look at the developed democracies in the world, Norway, Sweden, Finland, New Zealand. The strength of these nations lies not merely in their economics, but in their values, transparency, and political civility. Can we not achieve the same? আমরা বুঝতে পারবো না? Certainly we can, but for that we need your leadership. আমরা পারবো না, আমাদের এই হয়ে গেছে। আজকে আপনারা যারা শুনলাম তো কেমন লাগছে? এই যে ইউথ পার্লামেন্ট কবে শুরু হয়েছিল? 66-67-এ। কিন্তু দিল্লির কলেজ স্কুলগুলির কথা চিন্তা করে তাদেরকে তৈরি করে, কিন্তু এরপরে ধামাচাপা পড়ে যায়। এরপরে দেশের প্রধানমন্ত্রী শুরু করলো যে এটাকে তো গুরুত্ব দেওয়া উচিত। এই 66-67-এ এটা শুরুয়াত হয়েছে, কিন্তু যে উদ্দেশ্য করা হয়েছে এটা সঠিকভাবে করা হয়নি। আজকে এই যুব সমাজ যদি প্রশাসন ডোমপিকে চক্রবর্তী, আইএস অফিসার, সেক্রেটারি, এখানে সেক্রেটারি এখানে আছে, জুডিশিয়াল অফিসার, তো প্রশাসন নীতি নির্ধারণ মানে পলিটিশিয়ানস, মিনিস্ট্রি, এমএলএ, সামাজিক নেতৃত্বে এগিয়ে আসে, তবে উন্নয়নের নতুন সজ্জা অনিবার্য। আপনারা প্রযুক্তিতে দক্ষ, বিশ্ব সম্পর্কে সচেতন, কিন্তু মনে রাখবেন প্রযুক্তি তখনই মহৎ যখন তা মানব কল্যাণে ব্যবহৃত হয়, ট্রাম্পের মতো না।
একমাত্র এই যে আমাদের পরমাণু আমাদের রয়েছে, পৃথিবীর মধ্যে আমাদের পরমাণু একমাত্র আমাদের পলিসি আছে, পৃথিবীর কোন দেশের পলিসি নাই। পরমাণু ইচ্ছা করে আরেক দেশকে ধ্বংস করে দেবো, নো, অনলি ইন্ডিয়ান পলিসি দেয়া। আমরা এটা মানব কল্যাণে ব্যবহার করবো, অন্যরা কিন্তু যে কোনো সময় জানে। আর কোন দেশের পলিসি তোমাদের আজকে তোমাদের থেকে জানবো কোন দেশের পলিসি আছে কিনা এই যে পরমাণু, এটা আমাকে আপনারা যারা এসেছেন আপনারা পারবেন। তো উন্নয়ন মানে কেবল জিডিপি বৃদ্ধি নয়, অর্থনৈতিক উন্নতি যথেষ্ট নয়। উন্নয়ন মানে গ্রামের ছাত্রছাত্রীদের ল্যাপটপ পৌঁছে দেওয়া, একজন কৃষকের ঘরে ন্যায্য আয়ের নিশ্চয়তা, একজন যুবকের হাতে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা, একজন অসহায় লোক নারীর চোখে নিরাপত্তার নিশ্চিন্ত স্বপ্ন। তো উন্নয়ন তখনই পূর্ণ হয় যখন রাষ্ট্রে প্রতিটি নাগরিকের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। টুডে ইন্ডিয়া স্ট্যান্ডস on the global stage as a nation with a youthful demographic dividend. আপনারা চিন্তা করতে পারবেন না, আজকে আমাদের সবচেয়ে বড় শক্তি মানব শক্তি ওয়ার্ল্ডের কোথাও নেই, ওয়ার্ল্ডের কোথাও নেই। তো this demographic strength is a blessing for our country, but power without direction is not a blessing. It can turn into a curse upon society. Therefore, our youth must be guided by morality, integrity, and spirit of research and inquiry, and humility. If politics does not receive the participation of honest and educated individuals, democracy become weak. So today, I call upon you, do not fear politics. আমাদের জিজ্ঞাসা করি কারা কারা পলিটিক্স করতে চান, সব হাতটা ঢুকিয়ে রাখবেন। কারা কারা একটু দেখতে চাই, কারা কারা পলিটিক্স ইন্টারেস্টেড, বুঝাশি না দিল। আমি কিন্তু যারা সাংবাদিক বন্ধু আছে ফটো তুলে রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, যার তবু একটা ফুটবল টিম হয়েছে, ভেরি গুড। Today I call upon you, do not fear politics. Purify is a thought, a throw youth participation. Come forward, not for power, but for service. What not for division, for unity. আমাদের যদি দেখি ইউথের পজিশন কি ওয়ার্ল্ডে, 15 থেকে 24 বছরের কতজন যুবক আছে পৃথিবীর চিত্র আগে অন্যটি বলছি। চায়না 26 কোটি 90 লক্ষ, ইন্দোনেশিয়া 6 কোটি 70 লক্ষ, আমেরিকা 6 কোটি 50 লক্ষ, পাকিস্তান 5 কোটি 90 লক্ষ, নাইজেরিয়া 5 কোটি 70 লক্ষ, ব্রাজিল 5 কোটি 10 লক্ষ, বাংলাদেশ 4 কোটি 80 লক্ষ। সবচেয়ে বেশি বলছিলাম চায়না 26 কোটি 90 লক্ষ। আমাদের স্ট্রেংথ কি 35 কোটি 60 লক্ষ। প্রধানমন্ত্রী কে চাইছেন বিশ্ব নেতৃত্বে থাকতে হবে। আমাদের স্ট্রেংথ ওই তোমরা, আমরা না। আমাদের পিরিয়ড ফিনিশ, যদিও আমার এই স্কুলে 123, আমিও তোমাদের সাথে দেখবো, এটা দরকার আছে আমার দেখার। ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম said, the ignited mind of the youth, আমি বলছি না, the ignited mind of the youth is the most powerful resource on the earth. আমার থেকে তুমি বেশি বুঝে। Present Prime Minister of India, Sri Narendra Modi said, today's youth are the nation builders of tomorrow. 11 জন হাত তুলল। তোমরা যারা সবাই পলিটিক্স আসো এটা বলছি না, যাদের যেখানে দরকার, আমাদের বহুত জায়গার দরকার আছে। ত্রিপুরা কিন্তু একটা সম্ভাবনার রাজ্য, সীমান্তবর্তী অবস্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রতিভা বা যুব সমাজ মিলিয়ে একটি নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা। এ রাজ্যে যুব সমাজ যদি প্রশাসন, নীতি নির্ধারণ ও সামাজিক নেতৃত্বে এগিয়ে আসে, তবে উন্নয়নের নতুন সংযোজন অনিবার্য। আপনার প্রযুক্তিতে দক্ষ, আমার মতো ব্যাগ দেখেন না, গুগল পে আমি পারি না, তাহলে চলবে কেমন পৃথিবী? টাকা পকেটে নিয়ে গেছি জার্মানি, টাকা পকেটে রয়েছে, পেমেন্ট হয় না তো, আমি তো বুঝি না তো। এই যে বাস্তবটা বলছি, এখানে শুধুমাত্র পার্টিসিপেশন করবে, কিন্তু বাস্তব চিত্র কি সেটার জন্য আজ আমি আপনাদের কাছে একটা সরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন রাখছি। আপনারা কেবল সমালোচক হয়ে থাকবেন না, নির্মাতা হোক, এবং রাজনৈতিক ঘটনায় কেবল দর্শক হয়ে থাকবেন না, অংশগ্রহণকারী হন। কেবল উন্নতি বা প্রগতিশীল দেশের স্বপ্ন নেবেন না, স্বপ্ন বাস্তবায় শ্রমিক হন।
মনে রাখবেন আপনার সততাই হবে আগামী দিনে ভারতবর্ষ শক্তিশালী একটা ভিত্তি। ওই যেটা বলছেন বেশ, আপনাদের জ্ঞান হবে, নীতি চিন্তনা হবে, আপনাদের সাহস অন্যের বিরুদ্ধে বজ্র নেওয়ার। স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমরা যুবক, তোমাদের মধ্যে অশেষ শক্তি নিহিত আছে। তিনি আরো বলেছেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তেমনি থাকবে না। আমি আর সেই তরুণ শক্তিদের জাগৃত দেখতে চাই। আমি দেখতে চাই ইউথ পার্লামেন্ট থেকে উঠে আসছে আগামী দিনের সংসদ সদস্য, বিধায়ক, বিভিন্ন স্তরে একজন জনপ্রতিনিধি, প্রশাসক, নির্ধারক, নীতি নির্ধারক এবং জননেতা। আজকে এই পবিত্র প্রাঙ্গণে দাঁড়িয়ে শপথ নেই, সবে চলুন। রাষ্ট্রহিত হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, দলযুদ্ধ হবে আমাদের গর্ব এবং মানবিকতা হবে আমাদের পথপ্রদর্শক। Politics becomes noble when power is used not for self but for service. Politics is at its best when leaders see themselves not as rulers but as servants of the people. When service becomes the motive, politics becomes a sector responsibility. True politicians are not power seekers, they are people's caretakers. In a democracy like India, politics is a noble calling where service to the people is the highest duty. Public service is the soul of politics. Politics gains dignity through sacrifice and service. রাজনীতি হল সমাজের সবচেয়ে মহান ব্রত। অনেকে বলে থাকেন, তোমরা শুনছো কিনা জানি না, পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই দি ফোর্থ ক্লাস পিপল। কে বলেছে? আমি কোনো খুঁজে পেয়ে। আমি মনে করি পলিটিক্স অথরিটেটিভ লোকেশন অফ ভ্যালুস ফর এ সোসাইটি। প্রকৃত বাক্যে অনেকের হাতিকে শিল্পকলার সাথে যুক্ত করেছেন। তাই আমরা বলতে পারি পলিটিক্স ইজ এ ক্লাসিক্যাল আর্ট পারফর্ম বাই দি ক্রিয়েটিভ অ্যান্ড জেনারেটিভ পিপল। মনে হচ্ছে এর অর্থনীতিটা হলো, রাজনীতি হচ্ছে এমন একটি ধ্রুপদী শিল্প যা মূলত সৃজনশীল এবং কল্যাণমূলক মানুষের দ্বারা সম্পাদিত হয়। যারা রাজনীতির সঠিক অর্থ এবং মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না, তারা রাজনীতিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। তাই রাজনীতি সম্পর্কে যাবতীয় নেতিবাচকতা প্রচার করা হয়। অনেকে রাজনীতিকে পেশা প্রফেশন বলে চিহ্নিত করেছেন, কিন্তু পৃথিবীর সকল রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক দর্শকগণ রাজনীতিকে একটি মহান তাৎপর্যপূর্ণ দায়িত্বশীলতা ও দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করেছেন। সমাজের প্রতি নিরবিচ্ছিন্ন দায়বদ্ধতা না থাকলে সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর কল্যাণের জন্য আত্মনিবেদন এবং আত্মত্যাগের অঙ্গীকার না থাকলে রাজনীতি সফল হওয়া যায় না। তাই প্রকৃত অর্থে রাজনীতি হল সমাজ, রাষ্ট্র, বিশ্বভুবনের কল্যাণ কবিতায় আত্মনিবেদনের কাজ। রাজনীতি ব্যক্তিদের অনেক সময় গালি খেতে হয়। সমাজে যদি যা নোংরামি কিংবা নর্দমার নোংরা জিনিস রাজনীতিগুলি পরিষ্কার করে, অন্য কেউ নয়। আজকে কেউ কেউ হঠাৎ করে জনপ্রতিনিধি হয়ে যায়, আবার রাজনীতি থেকে হারিয়ে যায়। লেখাপড়া করে প্রফেসর হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, লয়ার হয়ে যায়, আইএস অফিসার, আইপিএস হওয়া যায়। কিন্তু রাজনীতির জন্য অন্য মেধা দরকার, সার্ভিস টু দি পিপল। সেই মেধা দরকার। পৃথিবীর যত কিছু পরিবর্তন সবকিছু রাজনীতির মস্তিষ্ক থেকে এসেছে। এটা ওয়েস্ট টুডে your integrity, your courage, your leadership. Rise, move forward. মনে রাখবেন, লাইফটা কি? লাইক এ নোটবুক। নোটবুক, 2 pages, that is the first page and the last page, are already written by God. First page, but and last page is dead. Central pages are empty. So, fill them with work, love and humanity. আজকে তো স্বামীজি বলেছেন, all powers is with you, you can do anything and everything. যা ইচ্ছা করতে পারবে। এখন কোথায় যাবে? মন্দিরে যাবে না পতিতালয়ে যাবে? গড হবে না ডগ হবে? কৃষ্ণ হবে না কংস হবে? ইট ইজ ইউর ডিউটি, ইট ইজ নট মাই ডিউটি। আজকে তাই সবাই বলবো, ইতিহাসকে নতুন করে লিখতে এগিয়ে আসুন। গড়ে তুলুন এক উন্নত, স্বচ্ছ, নবীর থেকে মানবিক ভারতবর্ষ, যেটা প্রধানমন্ত্রী ডাক দিয়েছে। এবং যেন বলবো, আমি আরো অনেক কিছু আছে, আমার সময় নাই, আপনাদের কম্পিটিশনও করা হবে। আমি বলবো, বি দি ইউনিক ওয়ান। প্রচুর কোটি কোটি লোক আছে, বি দি ইউনিক ওয়ান অ্যামং দি ক্রাউড। দূর থেকে যেন তোমায় দেখতে পারি। আমি এমন ভাবে বলতে হবে যে পৃথিবীর অনেক লাখো লোক আছে, কোটি আছে, ওই মিস্টার শ্যান। বি দি ইউনিক ওয়ান অ্যামং দি ক্রাউড। তো তরুণ প্রজন্মের কাছে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি মনে করি তোমরা পারবে। এইসব এই ধরনের শিক্ষিত তরুণ যুবকরা ভীষণ পদ্মা সুধাংশু বাবু, চিন্তু বাবু, এরা স্মার্ট, হেভি স্মার্ট। সুশান্ত চৌধুরী হেভি স্মার্ট। আমাদের বিরোজিৎ বাবু বয়স একটু হলেও যদি আমাদের কম,
তরুণ যুবক মানি আমার সাথে আমি এরকম দাঁড়িয়ে থাকবো, সব চলে যাবে, দাঁড়িয়ে থাকবো কতক্ষণ? 48 ঘন্টা ফুল ফোর্স। না পারতাম না তো, এটা আই ক্যান, উই ক্যান। প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড। কালকে একটা আর্টিকেলে দেখলাম বলছে বিশ্ব নেতারা থামান, ভারতকে থামান, যেভাবে এগুচ্ছে তাহলে বিশ্ব নেতৃত্ব হবে ওই যে আজকে বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত। সেটা আপনারা পারবেন। সুতরাং আপনারা যারা এখানে আছেন আপনারা দেখে দিন, এসব জায়গায় এসে আমরা পাচ্ছি না, আমরা এপিল করছি, কাম ফরওয়ার্ড, এগিয়ে এসে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যান, ভারতবর্ষকে নেতৃত্ব দিন, ত্রিপুরাকে নেতৃত্ব দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। যত বেলা বেলা হামবাই। এনারা কেউ 2047 সালে এভাবে আজকে যেভাবে পার্লামেন্টে বসে বিচারক বা নেতৃত্ব দিচ্ছেন এই জায়গাটায় থাকবে না। আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা থাকুক, কিন্তু আমরা চাইলেই প্রকৃতিকে আমরা ঠেলে দিতে পারবো না, আমরা কিন্তু কেউ সেদিন নেতৃত্বে থাকবো না। কিন্তু এই হলে যারা আজকে যারা এই আমাদের ইউথ পার্লামেন্টে যারা পার্টিসিপেন্ট যারা, তোমরাই কিন্তু সেদিন থাকবে, বিধায়কের সাংসদ বা এই বিচারকের আসনে তোমরাই দায়িত্ব নেবে। একদম তোমাদের ভাবনা, তোমাদের চিন্তা, এটা প্রধানমন্ত্রী মাথায় নিয়ে প্রথমবার ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী যে আমরা যুব উৎসব, আমরা স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে যে যুব উৎসব পালন হয় এটা শুধু নাচ গান বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালন করা হতো। প্রথমবার দেশের কোন প্রধানমন্ত্রী বলছেন ইয়ং লিডার ডায়লগ প্রোগ্রাম শুরু করেছেন, তাদের কাছ থেকে মতামত দিয়েছেন। ভাবুন আমরা স্বাধীনতার এত বছর পর এরকম কোনো প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই যুব উৎসবে বলছে সারা দেশ থেকে ইউথরা আসবে, আমাকে পরামর্শ দেবে, ওরা কি ভারত চায়, ওদের স্বপ্নের ভারত কিরকম হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ভারত নির্মাণ করতে চাই, এই বিকশিত ভারত। আর সেই বিকশিত ভারতের নির্মাণের লক্ষ্যে আজকে 2026-27 যে বাজেট হয়েছে সেই বাজেটে যুবদের জন্য যে ভারতের পরিকল্পনা সেটা কি রূপ হয়েছে সেটার উপরে আলোচনা থাকবে। যাই হোক আজকে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই রাজ্য সরকার তোমরা হয়তো রাজনীতিতে বা পত্রপত্রিকায় খুব একটা নজর না দিলেও সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে সমস্ত খবর সংগ্রহ হয়, শুধুমাত্র এই সরকারটা যারা এখানে আমরা আছি প্রতিদিন আমরা এখানে বিধানসভা যখন চলে বিভিন্ন আলোচনা হয় সেটাকে সেভাবে না নিলেও তোমরা জানো হয়তো যে ত্রিপুরা সরকারও কিন্তু যুবদের জন্য শুধুমাত্র বলা নয়, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক কাজ করছে। এই যে নতুন শিক্ষানীতি এসেছে এনইপি 2020, এই এনইপি 2020-তে বলা হয়েছে আগে শুধু পুঁথিগত পড়াশোনা। আমি একজন শ্রমমন্ত্রী, যেহেতু আমার কাছে বিভিন্ন যারা আমরা এই যেমন গ্রুপ ডি, গ্রুপ সি, জিআরবিতে সমস্ত পরীক্ষা হয় সেই দপ্তরটা আমি দেখি আমাদের ডবল এমএ পাস করা ছেলেমেয়েরা গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য শত শত ছেলেমেয়েরা লাইনে দাঁড়ায়। এটা নতুন এডুকেশন পলিসি বলছে যে ডবল এমএ পাস করা একটা ছেলে যখন গ্রুপ ডি চাকরির জন্য লাইনে দাঁড়াতে হয় সেটাকে আত্মনির্ভরতা বা আত্মসম্মানের বিষয় নয়। আমরা সেখান থেকে পরিবর্তন করতে চাই ভারতকে। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি নিজেরা যেন কিছু করতে পারে, নিজেরা যেন আত্মনির্ভর হতে পারে, তারা নিজেরা যেন কিছু শিখতে পারে, সেই দিশাতে যেন ভারত এগোয় এবং সেই দিশাতে আজ আমরা কাজ করছি। তার জন্য দেখবে প্রত্যেকটা স্কুলে আর নতুন এডুকেশন পলিসি আসার পর থেকে স্কিল এডুকেশন, স্মার্ট এডুকেশন, মোরাল এডুকেশন এগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমরা আত্মনির্ভর হতে পারি তার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো করছে। আজকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য আজ এডুকেশনে আমরা দেখেছি 12 এবং 10-এ আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা ভালো রেজাল্ট করছে তারা যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে তার জন্য সিএম ছাত্র প্রকল্প শুরু করা হয়েছে। এবং আমাদের বিভিন্ন দৃষ্টিহীন বা দিব্যাঙ্গ ছেলেমেয়েদেরকেও আর্থিকভাবে আমরা প্রতি মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি, তারা যেন পড়াশোনা করতে পারে। বিভিন্ন স্কলারশিপগুলো সেখানেও বাড়ানো হয়েছে। এডুকেশনে হেলথ এডুকেশন সেখানে অনেক সিট সংখ্যা বৃদ্ধি করা, নতুন নতুন কলেজ স্থাপন বা আমাদের রাজ্যের যে মহিলা কলেজ, আগে ওমেন কলেজ যেটা ছিল এটাকে মহিলা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে, নতুন মহিলা কলেজ তৈরি করা হচ্ছে। বা আমাদের যদি দেখি আমাদের রাজ্যে বর্তমান সময় যে কলেজে এডমিশন নেওয়ার জন্য যে সিউটি দেওয়া হয়, আমাদের কিন্তু অনলাইনে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। আমরা দেখেছি আমাদের রাজ্যে যখন ব্যাংকের লোক নিয়োগ করা হবে বাইরে গিয়ে পরীক্ষা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছে যে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কেন পরীক্ষায় বসবে, কিন্তু এটা বলেনি কেউ যে আমাদের এখানে পরীক্ষার ব্যবস্থাই নেই। আমাদের এখানে হাজার হাজার ছেলেমেয়েরা একসঙ্গে বসে অনলাইনে পরীক্ষা দেবে তার কোনো ব্যবস্থা